আর কয়েকদিন বাদেই ইডি মামলার দ্বিতীয় শুনানি, সেদিন নাকি অনেক কিছু হতেও পারে। প্রতীক জৈনের বাড়িতে কিংবা সল্টলেকে আইপ্যাকের দপ্তরে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলেন, কিন্তু তাকে কেন বাধা দেওয়া হলো না, এই প্রশ্ন সকলের। কিন্তু আমি সেটা নিয়ে বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়া হলে কি কি হতে পারে, সেই আশঙ্কার কথা আপনাদের কাছে বলেছিলাম। কিন্তু এখন যেটা জানলাম সেটা আরো মারাত্মক। কে বললেন জানেন? বললেন সিবিআই এর প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস। তিনি ক্যাম্পেইন কলিং মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে যেটা বলেছেন তা সকলের শোনা উচিত ও জানা উচিত। সেটা নিয়েই আজকের প্রতিবেদন। সেই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে, পরিকল্পনা করেই কি ফাঁদ পেতে রেখেছিল ইডি যে মুখ্যমন্ত্রী আসবেন, তিনি পা দেবেন এবং ফেসে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যেতে পারেন, সেটাই কি চেয়েছিল ইডি? ইডি কর্তারা কি তারই অপেক্ষায় ছিলেন? এমন প্রশ্ন নিয়েই প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস কি বলেছেন জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছেন। উপেন বিশ্বাস এই বাংলার সন্তান, কিন্তু সিবিআই এর অধিকর্তা হিসাবে তার নাম গোটা ভারতে পরিচিত। লালু প্রসাদ যাদব মামলা, মানে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারি, যার জন্য লালু প্রসাদ যাদবকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে, তিনি এই তদন্তের মাথা ছিলেন উপেন বিশ্বাস। তার কাছেই জানতে চাওয়া হয়েছিল ইডি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দিল না। শুনুন। যখন কোনো ইডি বলো, সিবিআই বলো এবং আরও যারা সেন্ট্রাল অর্গানাইজেশন আছে, যখন তখন কোনো রেড করতে যায়, সেই রেড কিন্তু সবসময় সিক্রেট থাকে না। মানে কি তাদের বলতে হয় লোকাল পুলিশকে ঘুরিয়ে ফিরিয়ে, একদম একবার সবটুকুন বলে না যে আমরা অমুক জায়গায় যাচ্ছি, তো তাহলে লোকাল পুলিশ জানে এবং আরও যিনি স্টেট পুলিশ যদি থাকে তার মধ্যে তাদের বলে দেওয়া হয়। তার মানে জিনিসটা খুব সিক্রেট নয়। আর আইবি যদি কিছু করতে যায় সম্পূর্ণ সিক্রেট থাকে, কিন্তু ইডি বা সিবিআই কিন্তু সিক্রেট রাখে না, নাম্বার ওয়ান। এইবার হচ্ছে যে কিছু করলো না, এবার এইটা না আমি বা আর একজন, আমরা তো ওখানে ছিলাম না, অতএব আমরা কিন্তু এই স্পেকুলেশনটা করতে পারি না যে তারা এইরকম করতে চেয়েছিল কি এইরকম করতে চেয়েছিল। এটা মানে বলা ঠিক অবান্তর হবে এবং ঠিক সঠিক হবে না। কিন্তু কি হয়, যখন আমরা তো বহু এরকম রেড করেছি, আমরা রেড করতে গেলে তার একটা প্ল্যান আগের থেকে করা থাকে যে এই করতে হবে, 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 এই করতে হবে। কিন্তু যখনই সেই জায়গায় পৌঁছলাম আমরা, তখন কিন্তু সেখানকার পরিস্থিতি আমাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। আমার বস বলে দিয়েছে এইভাবে করো, ওইভাবে করো, কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু ওই পরিস্থিতি আমাকে বলে দেয় আমি কি করব। তো আমি ধরে নিলাম এটা হতে পারত যদি কেউ ওখানকার কোনো সিনিয়র অফিসার যদি থাকতো, সেও বলে ফেলতো শুট। কারণ সেখানেও তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্সও ছিল, কিন্তু কয়েকজন। তাহলে সেন্ট্রাল ফোর্স থাকবে কেন? যে যদি কোনো বিপদ আপদ হয় বা কোনো এমন কিছু হয় যেখানে সেন্ট্রাল ফোর্স অ্যাক্ট করতে পারে, এইখানে সেই জন্যে ধরে নিলাম আমি যদি ওইখানে থাকতাম, স্টেট ওয়াইড শুট, গুলি করো। আবার আর একজন অফিসার সে এইভাবে নিতে পারে যে ওয়েট দেখি কি করে, এবং তারা যখন দেখলো যে একটা অন্যায় কাজ করতে এসছে, তাহলে তাকে করতে দাও,
এবং তাকে আমরা একদম সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেব। এবং পরবর্তীকালে এখন দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে চলে গেছে। ওখানে যদি আমি যেটা বললাম, যদি বলতো ওরা শুট অমুক তমুক, তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজ ইডির থাকতো না। এবার একসঙ্গে দুটো প্রশ্ন, ইডি কি আদৌ একজন মুখ্যমন্ত্রীকে বাধা দিতে পারে? মানে ইডি কর্তারা বলতে পারেন যে আপনি ঢুকবেন না, আবার রাজ্যের পুলিশ কর্তা যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তারাও কি কেন্দ্রীয় এজেন্সিকে এইভাবে কাজে বাধা দিতে পারে? প্রথম হচ্ছে যে এই এখানকার রাজ্য পুলিশ বা রাজ্য গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের উপর কোনো অধিকার নাই। তারা কি করবে কি না করবে তাকে কিছু করা তার কোনো পাওয়ার নাই, এক নম্বর। আর এইবার হচ্ছে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা। এটাও তো ঠিক যে তারা একজন মন্ত্রীকে অ্যারেস্ট করেছিল, এই ইডিও অ্যারেস্ট করেছিল পার্থকে তো অ্যারেস্ট কোনো রুটিন দিয়ে মানে নোটিশ দিয়ে অ্যারেস্ট করেছে কি? মোটেই করে নাই। অতএব ওই সিচুয়েশনে যে কি করতে পারত এটা একটা মানে আমরা কনক্লুশন করা একটু কঠিন, কিন্তু এটা হতে পারত, এটা ওরকমও হতে পারত। আর যেরকম হয়েছে সেটা আমার মনে হয় আমি যদি ইডির অফিসার হতাম আমরা, তাহলে আমরা যেটা করেছি সেটা সঠিক করেছি। প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চলছে বা জিজ্ঞাসাবাদ চলছে, যখন সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঢুকে পড়েন, তারপর ফাইল, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি তিনি নাকি ছিনিয়ে নিয়ে এসেছেন। ইডি অবশ্য আদালতে এটাকে ডাকাতি বলে নথিবদ্ধ করেছে, ডাকাতি, যেটা অনেক বড় অপরাধ। আমরা সকলেই তাকে একটা সবুজ ফাইল একদম হাতে করে নিয়ে বেরিয়ে আসতে দেখেছি। ভোটের মুখে এটা করলে যে তিনি বিপদে পড়তে পারেন সেটা কি মুখ্যমন্ত্রী একবারও ভাবেননি? আরে এমন একটা সে কাজ করলো যে সেটা মানে একটা অপরাধ, এবং আমাদের যে যার উপরে ভিত্তি করে মানে বাবা সাহেব আম্বেদকর যে কাগজটা দিয়ে গেছে সেটা কোনটা? সংবিধান। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ উনি করেছেন, এবং এইটাতে এর মাসুল তাকে দিতে হবে। এবং ডেফিনেটলি যদি অপোজিশনরা এটাকে ঠিকভাবে ব্যবহার করে তাহলে মুখ্যমন্ত্রী যে বলা হচ্ছে তোমার কোশ্চেনে যে ভোটের কি এর ইম্প্যাক্ট হবে, নিশ্চয়ই তার অনেক ক্ষতি হবে। ওই যে সবুজ ফাইলটা, তাতে কি এমন ছিল, কি এমন জিনিস ছিল যেটা মুখ্যমন্ত্রী অন্য কাউকে না দিয়ে, তার সঙ্গে আমলা, পুলিশ অনেকে ছিলেন, তো কাউকে না দিয়ে নিজের বুকে আগলে রেখেছিলেন? তার চোখে, মুখে, এমনকি শরীরী ভাষায় একটা ভয়ের আভাস দেখা গিয়েছিল। কি মনে করছেন অনেক তদন্তের নেতৃত্ব দেওয়া উপেন বিশ্বাস কি ছিল ফাইলে? দুর্নীতির কোনো কিছু এখন আর কোনো গোপন কিছু নাই। যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে, যেটা আমার যে গ্রাফিক্স ছিল আর কি, যে একেবারে মানে চারিদিকে এর দুর্নীতি, সব কিছু যদি লুকিয়েও রাখতে চান তাহলেও দুর্নীতির যা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং যা এসে গেছে এবং অর্ডার এসে গেছে, উনি বেশি কিছু আর লুকোনের কিছু ওনার নেই। তবে এও হতে পারে যে এমন একটা জিনিস রয়েছে যেটা এখনও সেটা সেই দুর্নীতি হয়নি, এও হতে পারে। দিস ক্যান বি অলসো পসিবল। এটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না।
আচ্ছা, বলা হয় যে কেন্দ্রীয় সরকার, মূলত কেন্দ্রের যে শাসক দল এখন যেটা বিজেপি, তারা নাকি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে বিরোধীদের শায়েস্তা করার জন্য ইত্যাদি অভিযোগ থাকে, এটা বরাবর থাকে। এটা কি আদৌ সম্ভব? দুটো এজেন্সি, তাদের কি সত্যি নিয়ন্ত্রণ করা যায়? তার তো অনেক অফিসার, সকলকে নিয়ন্ত্রণ করা যায়? যখনই এরকম একটা অ্যাকশন হয়, সেই অ্যাকশনটা কিন্তু তার সাথে সেই তখনকার দিনের যে মানে যারা পাওয়ারে থাকে, কেন্দ্রীয় যে যারা পাওয়ারে থাকে, মানে গভর্নমেন্ট যারা করে, তাদেরকে এরকম করে ডেকে নিয়ে এরকম করে করা তারা নিজেরাও জানে না। কেন ওই সে এই হোক, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক আর অন্য মন্ত্রী হোক, সেটা সে জানে না। আরও একটা বলছি, এই সমস্ত অর্গানাইজেশন, তাদের একটা ম্যানুয়াল আছে। সেই ম্যানুয়াল অনুযায়ী তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে ওই ম্যানুয়াল ছাড়া অন্যদিকে তার পক্ষে যাওয়া সম্ভবপর নয়। কিন্তু হিয়ার ইজ এ বাট, আমি বলবো কি যে এই যে কেন্দ্রীয়, বিশেষ করে সিবিআই বা ইডি, এই ধরনের যারা সরাসরি রেড করে তাদের উপর কিন্তু এটা আমাদের কাছে কোনো শাক ফাঁজ মানে বড় একটা কিছু না। কিন্তু আমরা তো জানি যে এই গভর্নমেন্ট আসছে, আর একটা গভর্নমেন্ট বাইরে আছে, আবার আর একটা গভর্নমেন্ট আসবে, এরা চলে যাবে। এরা তো একটা, এদের মধ্যে কেউ হয়তো প্রেশার করতে পারে, তার জন্য তারা তৈরি থাকে। এবং সেই অফিসাররা, সেই সবাই যে তারা সেই চাপ সহ্য করতে পারে তা না, তারা কেউ কিন্তু সহ্য করে। কিন্তু অধিকাংশ লোকই কিন্তু সহ্য করতে পারে না। অধিকাংশ লোকই কিন্তু 99% লোক সহ্য করে। মাননীয় উপেন বিশ্বাস, তিনি তো অনেক তদন্তের নেতৃত্ব দিয়েছেন। আচ্ছা, কখনো তিনিও কি রাজনৈতিক চাপ, মানে কেন্দ্রের তখন যে শাসক দল ছিল, তাদের চাপের মুখে কখনো তিনি পড়েছেন? ইডি আর সিবিআই সাথে কিন্তু পার্থক্য আছে কিন্তু। মানে ইডিআই যে দিকে কাজ করে আর সিবিআই যেভাবে, মানে যে ডিপার্টমেন্টে কাজ করে, সেটা আলাদা। তো আমি সিবিআইয়ের কথাটাই আরও বিশেষ করে বলতে পারি যে আমরা কিন্তু ধরেই নেই, যখন আমরা যখন তদন্ত করছি তখন প্রেশার আসবেই। সেই প্রথম থেকেই আসে, এবং সেটা আমাদের কাছে মানে নতুন কিছু আমাদের কিছু মনে হয় না। আর কি হয়, একজন যে ডাইরেক্টর সিবিআই, এবং তার সাথে একজন অফিসার সাথে, তারা অনেক সময় ওই যে রুলিং পার্টির কথার তারা প্রায় পায়ের মধ্যেই চলে যায়। কিন্তু সিবিআইয়ের ম্যানুয়ালে একটা সুবিধা আছে, যে সেখানে ম্যানুয়ালে বলা আছে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। তখন যদি একজন অফিসার বলে আমি করবো না, তাকে কিচ্ছু করতে পারে না। তাকে হ্যারাস করতে পারে, তাকে ট্রান্সফার করা, এবং তো ট্রান্সফার করাও মুশকিল আছে, তাকে হ্যারাস করতে পারে। এমনকি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংও করে দিতে পারে। কিন্তু আলটিমেটলি ওই যে ম্যানুয়ালটা, সেই ম্যানুয়ালের মধ্যে এমনভাবে বলা আছে যে এরকম হবে, এরকম হবে, এরকম হবে। যখন কোনো ইনভেস্টিগেশন হচ্ছে, তখন নিচের লেভেলে, সে লেভেল 1, তারা একটা রিপোর্ট দেয়। তখনই তারপরে চলে যায় মানে একজন অ্যাডভোকেট, তার কাছে বলে যে এটা ঠিক হয়েছে কি না। তারপরে আবার আর একজন অফিসারের কাছে যায়, সেই অফিসার আবার অ্যাডভোকেটের কাছে, আবার আর একজন অ্যাডভোকেটের কাছে পাঠায়, গেল সেটা। তারপরে এসপির থেকে ডিআইজির কাছে যায়, ডিআইজির সঙ্গে সঙ্গে আর একজন অ্যাডভোকেটের কাছে, আলাদা আলাদা অ্যাডভোকেট কিন্তু। এইবার ডিআইজি সেই অ্যাডভোকেটটা মুক্ত করে একটা রিপোর্ট সে তার সিনিয়র অফিসারকে দিল। সে জয়েন্ট ডাইরেক্টর, মানে আইজি র্যাঙ্ক, তাকে দিল। সঙ্গে সঙ্গে তার আন্ডারও একজন, তার আন্ডারের একজনও ওইরকম অফিসার আছে যে আইন দেখে, তাকে বলল আপনি ভালো করে দেখে শুনে নিন,
সে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্ট নিয়ে সে ডাইরেক্টরের কাছে গেল। এই যে একটা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ডিপার্টমেন্ট ওই প্রত্যেকে কিন্তু লিখিতভাবে দিতে হবে। তো যখন আলোচনা হয়, এমনকি নিচের লেভেলে যখন ইন্সপেক্টর বা অমুক তমুক যে একজন প্রথম যে ইনভেস্টিগেশন করেছে সে যে রিপোর্ট দিয়েছে বলছে, স্যার আমার রিপোর্ট আমি পাল্টাতে পারবো না, কারণ আমি তো লিখে ফেলেছি। সিবিআইয়ের কিন্তু এই ট্র্যাডিশনটা আছে যে যার যার রিপোর্ট তুমি কাটতে পারবা না, কারণ এই রিপোর্ট একজন দিয়েছে একরকম, আর সব রিপোর্ট যে একরকম হয় না। তারপরে ওই ওই আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে হয়, মানে সিনিয়র মোস্ট অফিসারকে। কিন্তু এই যে 1 2 3 4 স্টেজ যে প্রত্যেকে এক একটা করে রিপোর্ট দিয়েছে, আমি সেই জন্য এই কথাটা অনেক সময় সাধারণ মানুষের জানা থাকে না, সম্ভবপর না। কিন্তু আমরা যারা কাজ করেছি বা ম্যানুয়াল জানি, এইটাকে সহজে এইবার একটা মনে পড়েছে, জর্জ ফার্নান্ডেজ, ভেরি ইন্টারেস্টিং। আমি যখন ওই কাজ শিশু কী বলে পশুখাদ্য ওই আমি যখন তদন্তটা করছি, মানে তদন্ত আমি তদারকি করছি যখন, তখন উনি আমাকে টেলিফোন করেন যে ডক্টর বিশ্বাস আমার আচ্ছা, আমরা ডাইরেক্টলি টেলিফোন ধরি না, আমার সিএ টেলিফোন ধরে। সে বলল, স্যার টেলিফোন করেছে কে? জর্জ ফার্নান্ডেজ। বললাম, ভাই আমি একটু ব্যস্ত আছি, বলে দাও একটু পরে। আবার উনি টেলিফোন করেছেন, 2 বার আমি ধরি নাই, 3rd টাইম বলছে আবার জর্জ ফার্নান্ডেজ। আমরা এখন জর্জ ফার্নান্ডেজ বলি, তখন আমরা যখন ছোটো বয়স ছিলাম কলকাতায়, জর্জ তখন এই রিক্সা পুলার যারা আছে তাদের প্রেসিডেন্ট ছিল, মানে তাদের যে অর্গানাইজেশন ইউনিয়ন, উনি প্রেসিডেন্ট। তার পরবর্তীকালে ওই রেলেরও তারও উনি প্রেসিডেন্ট। আর এই কলকাতার লোকেরা আমরা ওই বয়সের সময় আমরা তাকে জর্জ ফার্নান্ডেজ কখন বলতাম না, জর্জ জর্জ জর্জ। তো সেইটা আমার মনে আছে যে আরে সেই জর্জ তো। তখন আমি বললাম, আর ইয়েস জর্জ, টেল মি। হি ওয়াজ টেকেন অ্যাবাক যে আমরা ভুলিনি যে তুমি কলকাতার, ইউ দ্য ডার্লিং অফ ক্যালকাটা। তখন বলছে কি, জর্জ এই যে তদন্ত চলছে, এই তদন্তে আমার খবর আসছে যে আপনাদের উপরে খুব চাপ আসছে, তো আপনি কি সারেন্ডার করবেন? তাহলে আমি যে, জর্জ দিস ক্যান বি ডান অনলি ওভার মাই ডেড বডি। জর্জ টেলিফোন ছেড়ে দিল, আমিও টেলিফোন ছেড়ে দিলাম। তখন থেকে জর্জ জীবিত থাকা পর্যন্ত আমার সঙ্গে বন্ধুত্ব হলো। সে 2-3 বার মন্ত্রী হলো এবং সে আমাকে ডাইরেক্টর সিবিআই হতে বলেছিলাম না, আমার উপরে 2 জন আছে, তাদেরকে করতে হবে। অতএব এইভাবে জিনিসটাকে নানা দিকে চলে এবং সেই জর্জ এমনভাবে আমাকে সাহায্য করেছে যে কেউ মানে উপেন বিশ্বাসের গায়ে হাত দেওয়া, মানে কোনো জোর করে কিছু করানো ছিল না। অর্থাৎ বিভিন্ন লোকের মধ্যে থাকে। প্রথমে এই মামলার যে শুনানি হাইকোর্টে হবে, হাইকোর্টের সে 5 নম্বর ঘরে শুনানিটা করাই গেল না, এত ভিড়, মানে বিচারপতি চলে যেতে বাধ্য হলেন। পরের দিন প্রধান বিচারপতি নির্দেশ দিলেন কোনো ভিড় করা চলবে না ইত্যাদি। তারপরে মামলাটা আবার সুপ্রিম কোর্টে গেল। রাজ্য বারবার চেয়েছিল মামলাটা আবার হাইকোর্টে ফিরিয়ে আনা হোক, কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই এই মামলাটা আর হাইকোর্টে ফিরিয়ে আনতে চায়নি। মামলাটা শুনেছে, অনেক কথা বলেছে, তারপরে 3 ফেব্রুয়ারি দ্বিতীয় শুনানি সেই তারিখ দিয়ে দিয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট কি কোনো কঠোর পদক্ষেপ করতে পারে? কি বলছেন উপেন বিশ্বাস? হাইকোর্টে যা হলো, আচ্ছা একটা কথা বলি, হাইকোর্ট বা লোয়ার কোর্টই হোক, সুপ্রিম কোর্ট যদি কোনো আদেশ দেন, তাহলে কিন্তু আমাদের সেই আদেশকে আমাদেরকে মেনে নিতে হয়, উপায় নেই। কিন্তু
তার মানে এই না যে সুপ্রিম কোর্ট বা এমনকি মানে লোয়ার কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা যা করেছেন তার সঙ্গে মানে একমত উপেন বিশ্বাস বা এক্স বিশ্বাসকে এক হতে হবে এমন কোনো কথা না। আমি বলবো কি যে আমাদের এই কোর্টে যা হয়েছে সেটা লজ্জাজনক, এরকম হওয়া উচিত ছিল না। এবং এই মানে কোর্টের মানুষে এই কোর্টের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এইবারে সে সুপ্রিম কোর্টে কিন্তু আমি বলবো এইবার মমতা ব্যানার্জি কিন্তু রিয়েল বিপদে পড়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথম দিন কি বলল যে এইটা আমরা চুপ করে থাকতে পারি না। তার মানেটা কি? যে এইবার কনস্টিটিউশনের প্রশ্ন এসে গেছে, উঠে গেছে। অর্থাৎ ওই যে সুপ্রিম কোর্ট ওই কথাটা বলেছে এবং তারপরে যেভাবে বম্বার্ডমেন্ট করেছে সুপ্রিম কোর্ট, যদি 1 2 3 4 করে সবটা আমার কাছে নেই, যে বম্বার্ডমেন্ট করেছে সুপ্রিম কোর্ট, তাতে এই সরকারের বা মুখ্যমন্ত্রীর মাথা নত করে বলা উচিত ছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। এইবার আসলো মুখ্যমন্ত্রী কি করে, তার একটা স্টাইল আছে, সেটা কতদিন ধরে সে অনেকটা পেরিয়ে উঠেছে। যখন কোনো ঘটনা ওনার বিরুদ্ধে হয় তখন তিনি সেইটাকে তার ফরে নিতে পারে, করে নেওয়া মানে কি উনি ওটা প্রথম থেকেই করে আর কি, বসে থাকা, মানে চিত হয়ে পড়ে থাকা, এই ধর্ণা দেওয়া, এই করা তা করা। এই যখন ওই মনে আছে যে সিবিআই গিয়েছিল সে ডিজির সঙ্গে একটা মানে সিবিআইয়ের একটা কেসে তার সঙ্গে কথা বলতে, সেখানে তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল এমন কোনো কেউ বলতে পারে না, কিন্তু তার সঙ্গে কথা বলতে গিয়েছিল, তার সঙ্গে হয়তো তার ওই বয়ান রেজিস্ট্রি করতে গিয়েছিল। তখন উনি ইন্টারফেয়ার করে এবং পুলিশকে দিয়ে সিবিআইকে এমনকি 2-4টা চড় থাপ্পড় দিয়েছে। এবং উল্টো কী করে পরশু তার পরের দিন আর একটা কাজ, মানে ভয়ঙ্কর অন্যায় কাজ করেছিল। তখন একজন অফিসার, যিনি সিনিয়র অফিসার সিবিআইয়ের, রাত্রে তার বাড়িতে সিবিআই মানে এই ক্যালকাটা পুলিশকে দিয়ে ঘেরাও করেছে এবং সে বারবার টেলিফোন, তার স্ত্রী এবং তার একটা মেয়ে, তারা বারবার টেলিফোন করেছে দিল্লিতে, আমাদের এই অবস্থা হয়েছে, আমাদের বাঁচান। তখন আমার মনে হয়েছিল যে এই সরকার বলে কিছু নেই পশ্চিমবঙ্গে, আমাদের কনস্টিটিউশন বলে নেই। দি কনস্টিটিউশন হ্যাজ ফেইল্ড, দি কনস্টিটিউশন হ্যাজ সিজ টু এক্সিস্ট। কনস্টিটিউশন নেই এখানে। আমি লিখে রেখেছি যে পশ্চিমবঙ্গে কনস্টিটিউশন নেই। উনি নিজে কনস্টিটিউশন ভাঙলেন। আমি দেখলাম কালকে টেলিফোনে বলছে যে আমি কনস্টিটিউশন আন্দোলন করব। অলরেডি ইউ আর আন্ডার, সেখানে সুপ্রিম কোর্টে তোমাকে জবাবদিহি করতে বলা হয়েছে। কি আন্দোলন তুমি করবে? হতে পারে না। সুপ্রিম কোর্ট তোমাকে জবাবদিহি করা হয়েছে তুমি এটা করেছো কেন। শুধু সে না, সমস্ত অফিসারগুলো তাদেরকেও। উপেন বিশ্বাস কি এটা মনে করেন যে এবারে সুপ্রিম কোর্ট যা মনোভাব দেখিয়েছে তাতে কোনো কড়া পদক্ষেপ করতে পারে? আর যদি সেটা না করে তাহলে সুপ্রিম কোর্টের উপর থেকে সাধারণ মানুষেরও কিন্তু ভরসা কমে যেতে পারে। কি বলছেন উপেন বিশ্বাস? আমাদের রাজ্যপাল তিনি তো নিজেই বলেছেন যে অরাজকতা চলছে, গুন্ডারাজ চলছে এবং মহিলাদের কোনো এখানে না, মহিলারা সেফ না। তো তাহলে যে সে ওই অরাজকতা মানে কি? এখানে কোনো রাজ্য মানে কোনো ওই ওয়ার্ডটা ইংরেজিতে ট্রান্সলেট হলে হচ্ছে গ্রিক ওয়ার্ড। সেখানে বলা হচ্ছে যে রাজ্যে কোনো রাজা নাই। সে তো আগেই বলে রেখেছে, 1 মাস আগে এই কথা বলে রেখেছে। অতএব এই যা ঘোরতর অপরাধ হয়েছে, আমি বলবো কি
যে কনস্টিটিউশনকে চুরমার করে ভেঙে দেওয়া হয়েছে, এর এর তো জবাবদিহি তাকে করতে হবে। এখন সেই জন্য কি বলছে এরা, এদের যখন বলেছে যে লাস্ট যখন সুপ্রিম কোর্ট হলো তখন এই তৃণমূলকে সবাই ধরেছে যে আপনারা বলুন, কি বলুন, তোমরাই ধরেছো। তারা বলছে যে আমাদের যা বলার দরকার সুপ্রিম কোর্টে বলবো। তার মানে তোমাদের কিছু বলার নেই। আচ্ছা, ইডি যে ডাকাতির মামলা করেছে সেই মামলাটা শুধু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়, তার সঙ্গে অনেক পুলিশ কর্তাও ছিলেন, আমলারা ছিলেন। আচ্ছা, তারাও কি সকলে ফাঁসতে চলেছেন? আমি বলবো যদি যেরমভাবে সবসময় হয়, আইনত হয়, এবং যদি কোনো অফিসার এই সমস্ত করে তাদেরকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা দরকার ছিল, এবং এদের সাসপেন্ড করার পরে এদেরকে ডিসমিস করা উচিত। কিন্তু কি করবে কি না করবে সে তো আমরা বলতে পারি না, কিন্তু এদের ঘোরতর এরা অপরাধ করেছে। আপনারা শুনলেন কি কি বললেন সিবিআই এর ডার্ক সাইটে প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস। একসময় তার খুব দাপট ছিল। সব মিলিয়ে তিনি বারবার একটা কথা উচ্চারণ করেছেন যে যা ঘটেছে সেটা মারাত্মক অপরাধ, সাংবিধানিক অধিকার লঙ্ঘন। আমরা জানি প্রথম দিনের শুনানিতেই কড়া মনোভাব দেখিয়েছে সুপ্রিম কোর্টও। অন্যদিকে বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূল একেবারে চুপ। তারাও কি বিপদের সংকেত পেয়েই আতঙ্কে রয়েছেন? অপেক্ষা তো আর কয়েকটা দিনের। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।